আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে বইয়ের 15 অধ্যায় থেকে যশোর বোর্ড 2025-এ আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখো ক নম্বর প্রশ্নে কি বলেছে। ক নম্বর প্রশ্নে বলেছে যে সামাজিক নৈরাজ্য কি। সামাজিক নৈরাজ্য কি, আসলে নৈরাজ্য বিষয়টা কি। দেখো, যখন সমাজের আইন শৃঙ্খলা ভেঙে পড়ে এবং সমাজের যে শাসন ব্যবস্থা সেটি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখনই কিন্তু আসলে যে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় সেটি কিন্তু আসলে নৈরাজ্য। এবং সমাজে এই যে আমরা বিশৃঙ্খল পরিবেশের কথা বলছি বা বিশৃঙ্খল অবস্থার কথা বলছি, এটি কিন্তু আসলে সামাজিক নৈরাজ্য। তো দেখো উত্তরে কি বলেছে। উত্তরে বলেছে সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হচ্ছে সামাজিক নৈরাজ্য, অর্থাৎ সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হচ্ছে সামাজিক নৈরাজ্য। দেখো খ নম্বর প্রশ্নে কি বলেছে। খ নম্বর প্রশ্নে বলেছে, খতে বলেছে সামাজিক মূল্যবোধ বলতে কি বোঝায়। সামাজিক মূল্যবোধ বলতে কি বোঝায়। দেখো মূল্যবোধ বিষয়টা আসলে কি। মূল্যবোধ হচ্ছে মানুষের মনের একটি মানদণ্ড, অর্থাৎ কোন কাজটি করা আসলে আমাদের উচিত, কোন কাজটি করা উচিত না, কোনটি ভালো কোনটি মন্দ, এই যে আমরা বিচার বিবেচনা করি, এটিই কিন্তু আসলে এই যে মূল্যবোধ, এটিই কিন্তু সাহায্য করে আমাদেরকে। এই মূল্যবোধের ফলেই কিন্তু আসলে আমাদের কোন কাজটি গ্রহণীয় এবং কোন কাজটি বর্জনীয়, এগুলো কিন্তু আমরা আসলে ঠিক করি। তো দেখো এই যে সামাজিক মূল্যবোধ, উত্তরে কি বলেছে দেখো তো। সামাজিক মূল্যবোধ হচ্ছে কোনো সমাজে প্রচলিত রীতিনীতি, মনোভাব এবং সমাজ স্বীকৃত আচার আচরণের সমষ্টি। সমাজ স্বীকৃত আচার আচরণের সমষ্টি, এটি হচ্ছে আসলে সামাজিক মূল্যবোধ। দেখো এই যে আমরা সামাজিক মূল্যবোধের কথা বলছি, এই সামাজিক মূল্যবোধ মূলত মানুষের জীবনযাপনের একটি দিক নির্দেশনা। এটি কিন্তু আসলে কোনো চাপিয়ে দেওয়া আইন নয়, এটি চাপিয়ে দেওয়া কোনো আইন নয়, বরং এটি মানুষের বিবেক ও নৈতিকতা থেকে আসে। দেখো এই যে বড়দের প্রতি সম্মান করা, ছোটদের স্নেহ করা, বাড়িতে কোনো অতিথি এলে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, কিংবা এই যে সহনশীলতা বা পরোপকার বা সত্য কথা বলা, সত্যবাদিতা, এই যে সমস্ত গুণ বা এই যে সমস্ত গুণাবলীর কথা বলছি, এগুলোও কিন্তু আসলে এই যে নৈতিক মূল্যবোধ, এই মূল্যবোধের কিন্তু অন্তর্ভুক্ত। তো দেখো এখানে সেই কথাটি বলা হয়েছে যে বড়দের প্রতি সম্মান দেখানো, ছোটদের স্নেহ করা, সততা, ন্যায় বিচার এবং অন্যের বিপদে এগিয়ে আসা, এগুলো সামাজিক মূল্যবোধের অংশ, অর্থাৎ এগুলো সবই হচ্ছে সামাজিক মূল্যবোধ। তো দেখো পরবর্তীতে কি বলেছে যে যখন একটি সমাজের অধিকাংশ মানুষ এই আদর্শগুলো মেনে চলে, তখন সেই সমাজে শৃঙ্খলা ও শান্তি বজায় থাকে। তো দেখো এই ছিল খ নম্বর প্রশ্ন। এবার আমরা গ নম্বর প্রশ্ন থেকে প্রশ্নটি পড়ে আসি এবং সেই সাথে দেখো উদ্দীপকটি পড়ে আসি। উদ্দীপকে কি বলেছে দেখো তো। উদ্দীপকে দুইটি ঘটনা বলে দেওয়া হয়েছে, একটা হচ্ছে ঘটনা 1 এবং আরেকটি হচ্ছে ঘটনা 2। দেখো ঘটনা 1-এ বলেছে যে জনাব মহিউদ্দিন বাসে করে বেড়াতে যাচ্ছিলেন, পথে তার বাসটি দুর্ঘটনায় পতিত হয়, এতে তিনি দাঁড়ানোর ক্ষমতা হারান। দেখো গ নম্বর প্রশ্নে বলেছে ঘটনা একে কোন সামাজিক সমস্যার চিত্রটি ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। তাহলে এই যে মহিউদ্দিন যে বাসে করে যাচ্ছিলেন এবং সে যে দুর্ঘটনায় পতিত হয় এবং সে কিন্তু তার দাঁড়ানোর যে ক্ষমতা সেটি কিন্তু হারান। তো এ থেকে আমরা কি বুঝলাম? এ থেকে বুঝলাম যে এখানে সামাজিক সমস্যার কোন দিকটির কথা বলা হয়েছে বলো তো। এখানে সড়ক দুর্ঘটনার বিষয়টি ঘটেছে, অর্থাৎ এখানে সড়ক দুর্ঘটনার কথাটি বলা হয়েছে। তো দেখো আমরা উত্তরটি দেখে আসি। দেখো উত্তরেও কিন্তু সেই একই কথা বলছে যে ঘটনা 1-এ সড়ক দুর্ঘটনার সামাজিক সমস্যা চিত্র ফুটে উঠেছে। দেখো সড়ক দুর্ঘটনা কিন্তু পৃথিবীর প্রায় সব দেশেই ঘটে, তবে বাংলাদেশের সড়ক ব্যবস্থার বর্তমান যে পরিস্থিতি, এটি কিন্তু ভয়াবহ একটি পরিস্থিতি। এবং বর্তমানে আমরা এমন একটা ভয়াবহ সময় পার করছি এবং এই যে সড়ক দুর্ঘটনা, এটা কিন্তু এখন নিত্যদিনের একটি ঘটনায় পরিণত হয়েছে। আমরা কিন্তু প্রতিদিনই পেপার পত্রিকা আমরা খুললেই কিন্তু দেখতে পাচ্ছি যে এরকম ঘটনা অহরহ ঘটছে। আমরা আমাদের সকালে যে
কাজের ক্ষেত্রে বা প্রয়োজনে ঘর থেকে যে বাহির হচ্ছি, আমাদের কিন্তু জীবনের কোনো নিশ্চয়তা নেই যে আমরা সুস্থভাবে আবারও আমাদের ঘরে ফিরে যেতে পারবো কিনা। তো দেখো এখানে সেই সড়ক দুর্ঘটনার কথাই কিন্তু বলা হয়েছে। চালক, মালিক, ট্রাফিক পুলিশ এবং রাস্তার ত্রুটি, দুর্বলতাজনিত যে সড়ক ব্যবস্থা, এই যে সড়ক কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে, এগুলোই কিন্তু আসলে কি করছে বলতো, এগুলোই আসলে সড়ক দুর্ঘটনা। এবং এগুলোই এই দুর্ঘটনা এটি কিন্তু মানুষের মনে একটা হচ্ছে ভীতিকর পরিস্থিতির জন্ম দিয়েছে। তো দেখো এখানে বলেছে যে বাংলাদেশে রাস্তাঘাট ও যানবাহন বৃদ্ধির সাথে সাথে দুর্ঘটনার হার অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলেছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতদের সংখ্যা। দেখো উদ্দীপকে কিন্তু এই বিষয়গুলির কথাই বলা হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে যে জনাব মহিউদ্দিন বাসে করে বেড়াতে যাওয়ার সময় তার বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনার ফলে তিনি মারাত্মকভাবে আহত হন এবং তার দাঁড়ানোর ক্ষমতা তিনি হারিয়ে ফেলেন, অর্থাৎ তিনি পঙ্গুত্ব বরণ করেন। তো দেখো আমাদের সমাজে প্রতিনিয়ত কিন্তু ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার একটি বাস্তব চিত্র। তাই বলা যায় বাসে করে ভ্রমণের সময় দুর্ঘটনার শিকার হওয়া এবং পঙ্গুত্ব বরণ করার মাধ্যমে উদ্দীপকে সড়ক দুর্ঘটনার মতো একটি নেতিবাচক সামাজিক চিত্রকেই ফুটিয়ে তোলা হয়েছে। এটি কিন্তু আমরা এই যে উত্তরটি পড়লাম এবং এই যে উদ্দীপকটি পড়ে আসলাম, তাহলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পেরে গেছি যে আসলে এর সামঞ্জস্য দিকটি কোনটি, অর্থাৎ উদ্দীপকে কোন বিষয়টির কথা, কোন সামাজিক সমস্যার কথা কিন্তু বলা হয়েছে। আমরা এই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হয়েছে। তো দেখো ঘ নম্বর প্রশ্নে চলে যায়। ঘ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো তো। ঘ নম্বর প্রশ্নে বলেছে যে উদ্দীপকে উল্লেখিত জনাব দবিরউদ্দিনের শেষোক্ত বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো। জনাব দবিরউদ্দিনের শেষোক্ত বক্তব্য, তাহলে শেষোক্ত বক্তব্য অর্থাৎ তার শেষ উক্তিটি বা শেষ কথাটি আসলে কি ছিল, চলো দেখে আসি। দেখো ঘটনা 2 বলেছে যে জনাব দবিরউদ্দিন বাসে উঠে দেখতে পান যে হেল্পারের বয়স 12 বছর। হেল্পারের বয়স কত? হেল্পারের বয়স হচ্ছে 12 বছর। তিনি বিষয়টি নিয়ে খুবই চিন্তিত হন। পাশে বসা ভদ্রলোককে বলেন, বাংলাদেশে প্রচলিত আইন সঠিকভাবে প্রয়োগ হলে এই সামাজিক সমস্যাটি আর থাকতো না। বাংলাদেশে যে প্রচলিত আইন রয়েছে সেই আইনটি যদি প্রয়োগ হতো, অর্থাৎ আইনটি যদি বাস্তবায়ন হতো, তাহলে কিন্তু সামাজিক সমস্যা আর থাকতো না। তাহলে এই যে জনাব দবিরউদ্দিনের কথা বলা হয়েছে ঘ নম্বর প্রশ্নে, জনাব দবিরউদ্দিনের শেষোক্ত বক্তব্যটি কি, যে বাংলাদেশে প্রচলিত আইন সঠিকভাবে প্রয়োগ হলে এই সামাজিক সমস্যা আর থাকতো না। তাহলে বলতো যে এই যে ঘ নম্বরে ঘটনা 2-এ যে সামাজিক সমস্যাটির কথা বলা হয়েছে, কোন দিকটির কথা বলা হয়েছে? হ্যাঁ, তোমরা একদম সঠিক ধরেছো, এখানে আসলে শিশুশ্রম বিষয়টির কথা বলা হয়েছে। তো দেখো আমরা উত্তর থেকে ঘুরে আসি। দেখো উত্তরে কি বলেছে, উত্তরেও কিন্তু একমত পোষণ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে উদ্দীপকে জনাব দবিরউদ্দিনের শেষোক্ত বক্তব্যটি অত্যন্ত বাস্তবসম্মত এবং যথার্থ। দেখো বাংলাদেশে এই যে শিশু সুরক্ষা এবং শিশুর যে অধিকার, সেগুলো আসলে নিশ্চিন্তে শক্তিশালী আইন বিদ্যমান থাকলেও মাঠ পর্যায়ে কিন্তু এসব আইন আসলে আইনের যে প্রয়োগ সেগুলো কিন্তু আসলে অত্যন্ত সীমিত। হ্যাঁ, তো দেখো অনেক ক্ষেত্রে কি হচ্ছে, অনেক ক্ষেত্রে মালিক পক্ষ কি করছে, মালিক পক্ষ এই যে আইন রয়েছে, প্রচলিত আইন যে রয়েছে শিশু শ্রমের বিরুদ্ধে আর কি, এই আইনের তোয়াক্কা না করে অভাবী যারা শিশু রয়েছে তাদেরকে কিন্তু আসলে নামমাত্র একটা বেতন দিয়ে বা নামমাত্র একটা টাকা দিয়ে কিন্তু আসলে মজুরিতে নিয়োগ দিচ্ছে আসলে। তো দেখো এখানে কি বলেছে যে উত্তরে দেখো, তো এই যে নামমাত্র একটা মূল্যে হচ্ছে নিয়োগ দিচ্ছে, এতে হচ্ছে যে মালিক পক্ষ তার কি লাভ, তার হচ্ছে লাভ কি, শিশুটির যে বয়স হয়নি এই জন্য তাকে একটা সামান্য পরিমাণ টাকার বিনিময়ে সে কিন্তু কাজটি করছে। এক্ষেত্রে তারা কিন্তু এই ক্ষেত্রে কোনো নিরুৎসাহিত করে না, কারণ তারা তাদের দিক থেকে লাভবান হচ্ছে। তো দেখো এটি বলা হয়েছে যে তারা কিন্তু মালিক পক্ষ শিশুদেরকে ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করছে সামান্য টাকার জন্য।
তো দেখো পরবর্তীতে বলেছে যে যদি দেশের প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করত এবং আইন অমান্যকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা বা দৃষ্টান্তমূলক জরিমানার বিধান কার্যকর করত, তবে শিশুশ্রমের হার কিন্তু কমে আসতো। দেখো আইনের শিথিলতা ও যথাযথ নজরদারির অভাবেই মূলত এক শ্রেণীর অসাধু মানুষ শিশুদের শৈশব কেড়ে নিয়ে তাদেরকে শ্রমে নিযুক্ত করতে বাধ্য করছে। হ্যাঁ, তো দেখো এখানে বলেছে যে উদ্দীপকের ঘটনা 2-এ দেখা যায় মাত্র 12 বছরের এক শিশুকে বাসের হেল্পার হিসেবে কাজ করতে। তো এটি দেখে আসলে জনাব দবির উদ্দিন গভীরভাবে চিন্তিত হন। বাংলাদেশের প্রচলিত আইন, অর্থাৎ এখানে যে প্রচলিত আইনের কথা উদ্দীপকে বলা হয়েছিল, এখানে কোন প্রচলিত আইনের কথা বলা হয়েছিল? এই যে শ্রম আইন অনুযায়ী, বাংলাদেশের শ্রম আইন এটি কিন্তু 2006 শ্রম আইন 2006 অনুযায়ী কিন্তু 14 বছরের কম শিশুদের যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কাজে যে নিয়োগ করা, এটি কিন্তু আসলে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এটি কিন্তু দণ্ডনীয় অপরাধ। তো এখানে দেখো সেই কথাটি কিন্তু বলা হয়েছে, তো এই যে দেখো অপরাধ এবং এটি যে দণ্ডনীয় অপরাধ এবং এটি যে নিষিদ্ধ আইনে, এর সত্ত্বেও কিন্তু দেখো আমাদের চারপাশে যে পরিবহন খাতসহ বিভিন্ন কলকারখানায় যে প্রতিনিয়ত শিশুদের যে সস্তা একটা শ্রম দিয়ে সেই শিশুদেরকে যে ব্যবহার করা হচ্ছে, যা হচ্ছে কি যেটি কিনা আসলে উদ্দীপকের বাসের হেল্পার শিশুটির মাধ্যমে কিন্তু আসলে ফুটে উঠেছে সেই চিত্রটি। তো এখানে বলা হয়েছে যে দারিদ্র শিশুশ্রমের একটি বড় কারণ হলেও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকলে শিশুদের শ্রমের বদলে স্কুলে পাঠানো নিশ্চিত করা সম্ভব হতো। অর্থাৎ শিশুশ্রমের জন্য একটা বড় কারণ হিসেবে কিন্তু কাজ করছে কিন্তু আসলে অর্থনৈতিক দুরবস্থা, অর্থাৎ দারিদ্রতা। তো এই যে দারিদ্রতা রয়েছে, কিন্তু এই দারিদ্রতার সত্ত্বেও যদি আসলে আইনের যে এই প্রয়োগটা যদি আসলে সুষ্ঠুভাবে হতো, তাহলে কিন্তু আসলে এই শিশুশ্রম খুব সহজেই কিন্তু আসলে নিরোধ করা যেত। তো দেখো এখানে বলেছে যে সরকারিভাবে শিশুদের জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ও উপবৃত্তির যে ব্যবস্থা রয়েছে তা আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া যায়। অর্থাৎ আমাদের সরকার কিন্তু ইতিমধ্যেই এটি আছে যে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে কিন্তু আসলে আমাদের বিনামূল্য পাঠ্যপুস্তক বই বিতরণ হয়েছে এবং সরকারিভাবে কিন্তু শিশুদের জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কিন্তু আসলে উপবৃত্তির ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু দেখো এই সমস্ত বিষয়গুলো সরকার যদি আরো কঠোরভাবে নজরদারি করত, অর্থাৎ এক্ষেত্রে যদি আইনের আরো কঠোরভাবে প্রয়োগ হতো শিশুশ্রমের বিরুদ্ধে, তাহলে কিন্তু আসলে তৃণমূল পর্যায়ের বা হচ্ছে অর্থনৈতিক দুরবস্থায় যেসব শিশুরা রয়েছে বা যেসব পরিবার রয়েছে, তারা কিন্তু আসলে এই যে শিক্ষামুখী হতো আর কি। তো দেখো এখানে সেটাই বলা হয়েছে যে জনাব দবির উদ্দিনের উদ্বেগ মূলত এই প্রশাসনিক ও আইনি অবহেলার দিকে আসলে ইঙ্গিত করছে। তো দেখো পরিশেষে আমরা যে এই যে উদ্দীপক দেখলাম এবং এই যে উদ্দীপকের সাথে যে আমরা দেখতে পেলাম যে আসলে এখানে শিশুশ্রমের কথাই বলা হয়েছে এবং আইনের যে সুষ্ঠু প্রয়োগ, সেই সুষ্ঠু প্রয়োগের অভাবেই কিন্তু আসলে এই শিশুশ্রমটা দিন দিন আসলে আমরা দেখেই চলেছি, দিন দিন এটি বেড়েই চলেছে। তো দেখো এই যে সর্বোপরি আমরা কি বলতে পারি বলো তো? আমরা বলতে পারি শেষে যে কেবল আইন কাগজ কলমে থাকলেই আসলে সমাজ পরিবর্তন হয় না। কেবল আইন খাতা কলমে থাকলে আসলে কিন্তু সমাজের পরিবর্তন হয় না, বরং তার সঠিক এবং নিরপেক্ষ প্রয়োগ পারে শিশুশ্রমের মতো অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে। অর্থাৎ এক্ষেত্রে আইনের প্রয়োগ, আইন প্রণয়ন, আইন বাস্তবায়ন, এক্ষেত্রে কিন্তু আসলে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো দেখো শেষে তাই বলেছে যে জনাব দবির উদ্দিনের মন্তব্যটি সঠিক ও যথার্থ। উদ্দীপকেও কিন্তু বলা হয়েছিল যে তার শেষোক্ত যে বক্তব্যটি ছিল তার আসলে যথার্থতা নিরূপণ করতে বলা হয়েছে। তো সেটি কিন্তু বলা হয়েছে যে তার মন্তব্যটি সঠিক এবং যথার্থ।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। সে পর্যন্ত তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। ধন্যবাদ সবাইকে।